নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের তৃতীয় পর্ব। বড়বাবু বসেছিলেন তার বড় চেয়ারে, মুখে চুরুট। ধোঁয়া ছেড়ে বললেন, শোনো হে ছোকরা, তোমার প্রম্পট আমার খারাপ লাগেনি, তবে সুধাকান্তবাবুর কাছে অনেক কিছু শিখতে হবে। তুমি কবে এসেছো কলকাতায়? গত রাত্রে। তুমি এক রাত্রেই যদি এই ফর্মা দেখাও তাহলে বলবো তুমি প্রম্পটার হয়ে জীবন কাটাতে আসোনি। তাই যতদিন অন্য কাজ না পাচ্ছ ততদিন করো। দুবেলা এখানে খাবে, রিহার্সালের সময় চা পাবে, রাতে রিহার্সালের ঘরেই শুয়ে পড়বে। কলকাতায় খাওয়া থাকার খরচ অনেক, সেসব তোমার লাগছে না। তাই মাস গেলে হাতে 300 টাকা পাবে। আবার ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী যখন দল প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবে তখন তুমিও। অন্যরা যা যা পায় তাই পাবে, ঠিক আছে? বড়বাবু চুরুট মুখে দিলেন। নবকুমার মাস্টারদার দিকে তাকালো। মাস্টারদা মিনমিন করল, একটা নিবেদন আছে বড়বাবু, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। আবার কি হলো? না মানে, ও যদি এখানে না থাকে, না খায় তাহলে। তুমি সকালে বললে ওর খাওয়া থাকার জায়গা নেই, তা এর মধ্যেই সেটা জুটিয়ে ফেলেছে। ভালো, ঠিক আছে, 1300 টাকা মাসে পাবে। কামাই করা চলবে না। মাসে একদিন কামাই করলে মাইনে কাটবো। একদিনের বেশি হলে তুমি এমুখো হয়েও না। ধোঁয়া ছাড়লেন বড়বাবু। কাল 12:30টায় চলে আসবে তুমি। যদি আরো 200 টাকা বাড়িয়ে দেন। বাড়িতে পাঠাতে হবে তো ওকে। নো, একেবারে গ্রাম্য ছেলে, নো পাস্ট এক্সপিরিয়েন্স। 1500 টাকা কি মুখের কথা? দেশে টাকা পাঠাবে, যেখানে থাকবে খাবে সেখানে টাকা দিতে হবে না? নবকুমার মাথা নাড়ল। না। ও বাবা, আত্মীয়ের বাড়ি নাকি? এই বাজারে আত্মীয়রা তো এত উদার হয় না। মাস্টারদা কিছু বলতে যাচ্ছিল, আঙুল নেড়ে তাকে থামিয়ে দিলেন বড়বাবু। তুমি কেন কথা বলছো? যার সমস্যা সেই কথা বলুক। না, উনি আমার আত্মীয় নন, টাকা পয়সার কথা বলেননি। কোথায় থাকেন তিনি? আগে সোনাগাছিতে। এক রাত্রিরেই তুমি সোনাগাছি চেনে ফেললে? না না, তাহলে তোমাকে রাখা যাবে না। ওখানে থেকে যত বদস্বভাব রপ্ত করবে আর সেগুলো দলে ছড়াবে, ও চলবে না। নবকুমার বেশ জোরে বলল, আমার জ্ঞান থাকা পর্যন্ত কেউ আমাকে দিয়ে কোনো বদ কাজ করাতে পারবে না। তাই নাকি? কে তোমাকে ওখানে নিয়ে গেল? মাস্টার নিশ্চয়ই। মাস্টারদা বলল, গদি বন্ধ হয়ে গিয়েছিল, থাকার জায়গা নেই, হোটেলে ওঠার পয়সা নেই। হঠাৎ শেফালি মায়ের কথা মনে পড়ল। উনি তো একসময় যাত্রার রানী ছিলেন, বাড়িওয়ালি হয়ে সোনাগাছিতে আছেন বটে, কিন্তু কখনোই নিজেকে ওই পাপ ব্যবসায় জড়াননি, তাই ওর কাছে নিয়ে গেছিলাম। শুনেছি এখন একাই থাকেন, কারোর সঙ্গে দেখা করেন না, কোথাও যান না। ঠিক, আমাদের সঙ্গে হঠাৎই দেখা করে ফেলেছে। শরীর কেমন আছে? হাঁটাচলা করতে পারেন? গলার স্বর? কি বলবো বড়বাবু, দেখলে আগের থেকে তফাৎ করাই যায় না। একটু মোটা হয়েছেন, কিন্তু বাকিটা আগের মতন। তবে আর তো যাত্রার লাইনে ফিরবেন না উনি। সেটা সবাই জানে, তুমি নতুন কি বলছো? শোনো নবকুমার, তুমি 1500ই পাবে, এক কথায় বাড়িয়ে দিলাম 200, কিন্তু আরেকটা কাজ যদি করতে পারো তাহলে তোমার মাইনে ডবল করে দেব, 3000। মাস্টারদা বলল, পারবে পারবে, নিশ্চয়ই পারবে, আপনি আদেশ করুন বড়বাবু। তুমি থামো তো। হ্যাঁ, সময় নাও, একটু একটু করে বলে যদি ওকে যাত্রায় অভিনয় করতে রাজি করাতে পারো তাহলে কেল্লা ফতে হয়ে যাবে। এখনো গাঁগঞ্জে শেফালি দেবীর নাম পোস্টারে পড়লে পাবলিক পাগল হয়ে যাবে। কিন্তু খবরদার, এখনই তাকে আমার কথা বলতে যেও না, বুঝলে? ঠিক আছে। বাইরে বেরিয়ে এসে মাস্টারদা বলল, তোমার কপাল দেখছি সোনা দিয়ে বাঁধানো, এক কথায় 1500 মাইনে হয়ে গেল।
খাওয়াতে হবে। খাওয়াবো। তুমি চলে যেতে পারবে তো? আমার অন্য কাজ আছে। পারবো, কিন্তু মাস্টারদা বেলগাছিয়ায় কি করে যাব বলে দাও। বেলগাছিয়া? কোনখানে যাবে? 3 মা দুর্গা লেন। নবকুমারের মনে হলো কলিকাতার মানুষেরা বেশ ভালো। মাস্টারদার নির্দেশ মতো ট্রামে চেপে বেলগাছিয়ার ট্রাম যেখানে ডিপোতে ঢুকছে সেখানে নেমে একজন বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, 3 নম্বর মা দুর্গা লেন। ঠিক কোন বাড়িটা বলতে পারবো না, তবে তুমি সোজা এগিয়ে যাও। প্রথম ডান দিকের গলি ছেড়ে দ্বিতীয়টায় ঢুকে কাউকে জিজ্ঞাসা করলেই বাড়ি চিনতে পারবে। সেই মতো এগিয়েছিল নবকুমার। এখন বিকেল, ছায়া ঘন হয়েছে। 3টে ছেলে গলির মুখে দাঁড়িয়ে গল্প করছিল। নবকুমার তাদের সামনে গিয়ে জিজ্ঞাসা করতেই ছেলেগুলো অবাক হয়ে তাকে দেখল। একজন জিজ্ঞাসা করল, 3 নম্বরে কার কাছে যাবেন? মানে 2টো ফ্যামিলি আছে ও বাড়িতে? নবকুমার ফাঁপড়ে পড়ল। ছুটকির বাবা মায়ের নাম তার জানা নেই। ছুটকির নাম বলাটা কি ঠিক হবে? সঙ্গে সঙ্গে মন্দিরার মুখ মনে আসতেই সে বলল, মন্দিরাদি। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসছি। ছেলেটি হাঁটতে শুরু করল। আর তখনই নবকুমারের মনে হলো কলিকাতার মানুষেরা বেশ ভালো। হাঁটতে হাঁটতে ছেলেটি জানতে চাইল, আপনি ওদের আত্মীয়? না না, আমাকে আসতে বলেছিলেন ওরা। এতদিন বাইরে ছিল, কাল ফিরেছে। কাল এলে দেখা পেতেন না? আমি জানি। ও, অনেক আগে থেকেই আলাপ বুঝি? না না, ট্রেনে আলাপ হয়েছে। ছেলেটি তাকালো, তারপর বলল, ওই বাড়ি, বাঁদিকের দরজায় কড়া নাড়লেই সাড়া পাবেন। ঠিক আছে, চলি। আমার নাম লালু, আবার দেখা হবে। ছেলেটা হেসে চলে গেল তার বন্ধুদের কাছে। নবকুমার দরজায় কড়া নাড়ল। প্রথমবারে কোনো সাড়া পেল না। দ্বিতীয়বার শব্দ করার পর একটি মহিলা কণ্ঠ জানতে চাইল, কে? নবকুমার ইতস্তত করে জবাব দিল, আমি। এই সময় পাশের জানলাটা খুলে গেল। নবকুমার শুনতে পেল, ওমা তুমি। গলাটা যে মন্দিরার তা বুঝে ওঠার সঙ্গে সঙ্গে দরজা খুলে একগাল হাসল মন্দিরা। এসো এসো, কি সৌভাগ্য, ভেতরে এসো। এত তাড়াতাড়ি তোমার দেখা পাবো ভাবতে পারিনি। এখানে বসো। বেশ পুরনো লম্বা সোফা দেখিয়ে দিল মন্দিরা। নবকুমার সংকোচে বসল সেখানে। মন্দিরা বলল, দাঁড়াও, আসছি। সে বেরিয়ে গেলে ঘরটাকে দেখল নবকুমার। পরিষ্কার, কিন্তু ঘরে যা আছে তা বেশ পুরনো। কিন্তু ভেতরে কারোর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন? ছুটকি তো বটেই, ওদের মা বাবার তো এর মধ্যে চলে আসা উচিত। কিন্তু মন্দিরাই ফিরে এলো এক গ্লাস জল নিয়ে। নাও, প্রথমে এটা খেয়ে নাও। মুখ শুকিয়ে আমশি হয়ে গেছে, খুব ঘুরেছ বুঝি। জল খেয়ে তৃপ্তি পেলেও নবকুমার। মনে হলো মন্দিরা খুব ভালো মানুষ। আজ পর্যন্ত কারোর বাড়িতে গেলে কেউ জল এগিয়ে দেয়নি তাকে। নবকুমার জিজ্ঞাসা করল, আর সবাই কোথায়? আর সবাই মানে? ও, তুমি ছুটকির খোঁজ করছো? না না, আপনার মা বাবা। আবার আমাকে আপনি বলছো? আপনি শুনতে আমার একদম ভালো লাগে না। তুমি বলবে। আপনিটা আপনি দূরের মানুষকে বলে। ওরা সবাই দক্ষিণেশ্বরে গিয়েছে। বসো না, এসে যাবে একটু পরে। বাড়ি খালি থাকবে, তাই আমি পাহারায় আছি। মন্দিরা হেসে সোফার অন্য পাশে বসল। আপনারা আবার? ও, তোমরা যখন বাইরে গিয়েছিলে তখন এই বাড়িতে অন্য কেউ ছিল? হ্যাঁ, মায়ের খুড়তুতো ভাই বিয়ে করেনি। বুড়োকে লোকে তাই এইরকম কাজে লাগায়। আমি আজ যে যাইনি তার আরেকটা কারণ আছে। কি? আমার জীবনের সব থেকে বড় ভুল আজকের দিনে করেছিলাম। কি বোকা যে ছিলাম তখন। নবকুমার অস্বস্তিতে পড়ল।
দুহাতে মুখ ঢেকে ফেলেছে মন্দিরা। এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। মন্দিরা কি ভুল করেছিল আজকের দিনে তা সে জানে না। ছুটকি বলেছিল মন্দিরা প্রেম করে বিয়ে করেছিল, ছেলেটা খারাপ ছিল, অত্যাচার করত, সেই বিয়ে ভেঙে গেছে। তাহলে আজকে সেই বিয়ের দিন? নবকুমার চুপ করে বসে রইল। মন্দিরা তার থেকে বয়সে অনেক বড়। ও যদি ছোট হতো তাহলে অনেক সান্ত্বনার কথা শোনাতে পারত। মন্দিরা কেঁদেই চলেছে, ওর পিঠ উঠছে নামছে। নবকুমার মনে মনে বলল, কেঁদো না মন্দিরা, যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি ভালো মেয়ে, খুব সুন্দর দেখতে, তুমি আবার কাউকে বিয়ে করে সুখী হতেই পারো। বিদ্যাসাগর মশাই যদি বিধবাদের বিয়ে চালু করতে পারেন, তাহলে বিয়ে ভেঙে যাওয়ার পরেও মেয়েরা আবার বিয়ে করতে পারে। তুমি তাই করো মন্দিরা। মন্দিরা চোখ মুছল। একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে হঠাৎ উঠে ভিতরে চলে গেল। নবকুমার ভাবল এবার তার চলে যাওয়া উচিত। হোক বয়সে বড়, কিন্তু মন্দিরা একজন যুবতী মহিলা, খালি বাড়িতে, তাই তার বেশিক্ষণ থাকা উচিত নয়। মন্দিরা ফিরে এলো চোখে মুখে জল দিয়ে, এসে বলল, তোমাকে অযথা কষ্ট দিলাম। না না, তা কেন? বাহ, আমার কান্না দেখে তুমি কষ্ট পাওনি? মন্দিরা পাশে এসে বসল। খারাপ লেগেছে, তোমার খুব দুঃখ না? নবকুমার কোমল গলায় জিজ্ঞাসা করল। মাথা নেড়ে হুঁ বলল মন্দিরা। তারপর বড় শ্বাস ফেলে বলল, আমার কথা থাক, আমি রব চিরকাল নিষ্ফলের হতাশার দলে। আজই সেই দিন যেদিন ওর হাসি, ওর কথা শুনে প্রেমে পড়ে গিয়েছিলাম। আর প্রেমে পড়তেই আমি এত সিরিয়াস হয়ে গিয়েছিলাম, লায়লা, ক্লিওপেট্রা কিংবা রাধা হতে পারিনি। বিয়ে করলাম, ব্যাস। তারপরেই একটু একটু করে ভুল ভাঙতে লাগলো। আমার বুক থেকে সব প্রেম নিষ্ঠুরভাবে তুলে নিয়ে ও খেলা করতে লাগলো। শেষ পর্যন্ত ছাড়াছাড়ি করতে বাধ্য হলাম। কিন্তু ও যদি ভেবে থাকে আমার হৃদয় প্রেম শূন্য করে চলে যেতে পেরেছে, তাহলে ওর মতো মূর্খ কেউ নেই। যাকগে, তোমার কথা বলো নব, তুমি কোথায় উঠেছ? আমি? ধক করে বুকে কাঁপুনি এলো। সে যে সোনাগাছিতে উঠেছে এ কথা মন্দিরা কিভাবে নেবে? কিন্তু না বললে মিথ্যে কথা বলতে হবে। চোখ বন্ধ করে বলল, মাস্টারদা আমাকে একজন বয়স্কা মহিলার বাড়িতে জায়গা করে দিয়েছে। ভদ্রমহিলা এককালে যাত্রা করতেন চিতপুরের কাছে। বয়স্কা? কত বয়স? কি জানি, 70-এর কাছে বলে মনে হয়। তাই বলো, কাজকর্মের চেষ্টা করছো? আজই একটা কাজ পেয়েছি। তাই? কোথায়? মাস্টারদা যে যাত্রা দলে অভিনয় করেন সেখানে, প্রম্পটার। মাস্টারদা বলেছে খুব শিগগির উন্নতি হবে। যাত্রা দল? সেখানে নিশ্চয়ই অনেক মেয়ে আছে। আমি জানি না। যাত্রা যখন তখন থাকবেই, খবরদার তাদের সঙ্গে কাজের বাইরে কথা বলবে না, কথা দাও। বাঁ হাত বাড়িয়ে দিল মন্দিরা। আশ্চর্য, কাজের বাইরে আমি কেন কথা বলবো? ওরা বলবে মেয়ে মানুষকে তুমি চেনো না, কথা দাও। ঠিক আছে, দিলাম। আমার হাত ছুঁয়ে বলো। টুক করে হাত ছুঁয়ে নবকুমার বলল, ঠিক আছে, কিন্তু ওরা তো এখনো এলো না, বোধহয় দেরি হবে। তোমার কি আমার পাশে বসতে খারাপ লাগছে? না না। তোমাকে একটা কথা বলি, ছুটকি সম্পর্কে সাবধান। কেন? আর বলো না, কি গন্ডগোল। ওর যে বেশ কয়েকটা লাভার আছে তা জানতাম, কিন্তু তাদের সংখ্যা যে 7 জন তা কি করে জানবো? 7 জন লাভার? বলছি কি, আমরা যখন ছিলাম না তখন পাড়ায় ওকে নিয়ে ওদের মধ্যে খুব মারপিট হয়ে গেছে। কাল রাত্রে বাড়ি ফিরে পাশের বাড়ির বৌদির কাছে সব শুনে বাবা মা ঠিক করলো ওকে আর এখানে রাখবে না। তাই ওরা সবাই ছুটকিকে নিয়ে রানাঘাটে গিয়েছে। রানাঘাটে কেন? মামার বাড়িতে রেখে আসবে। তার মানে দক্ষিণেশ্বরে যায়নি?
না, তখন তোমাকে মিছিমিছি বলেছিলাম। চট করে বাড়ির কেচ্ছা বলতে কি ইচ্ছে করে? তুমি রাগ করো না। মন্দিরা নবকুমারের হাত ধরল। তাহলে ছুটকির এখন কি হবে? কি আর হবে, ওখানে থাকবে, স্কুলে ভর্তি হবে, পাশ করলেই ওর বিয়ে দেয়া হবে। নবকুমার হাত ছাড়াতে চেষ্টা করল। আজ তাহলে উঠি, বেশি রাত হয়ে গেলে রাস্তা গুলিয়ে ফেলব। আরো একটু থাকো প্লিজ। ঘনিষ্ঠ হলো মন্দিরা। তুমি তুমি বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না? দুহাত ডানার মতো মেলে নবকুমারের কাঁধ ধরল মন্দিরা। আমি তোমার চেয়ে বয়সে বড় বলে সংকোচ হচ্ছে? কথাটা মিথ্যে নয়, তাছাড়া। তাহলে রাধাকৃষ্ণের প্রেম মিথ্যে, তাই তো? মানে? রাধা তো কৃষ্ণের চেয়ে বয়সে বড় ছিলেন, সম্পর্কে তিনি কৃষ্ণের মামিমা হতেন। কই, তার জন্য তো ওদের প্রেম আটকায়নি। অবশ্য তুমি যদি বলো আমার একবার বিয়ে হয়ে যাওয়ার পর ছাড়াছাড়ি হয়ে গেছে বলে আমাকে পছন্দ হচ্ছে না, তাহলে আলাদা কথা। মন্দিরা সরাসরি তাকালো, তারপরেই হেসে ফেলল সে। ঠিক আছে, আজ নয়, একটু ভেবে আমাকে বলো, কেমন? হাত সরিয়ে নিল সে। নবকুমার স্বস্তি পেল। তাহলে আমি চলি। কবে আসবে? আসবো। রবিবার নিশ্চয়ই তোমার ছুটি। তাহলে মিনার সিনেমার সামনে ইভিনিং শো এর আগে এসো, আমি টিকিট কেটে রাখবো, দুজনে সিনেমা দেখব। আর যদি ছুটি না থাকে তাহলে এর মধ্যে জানিয়ে যেও, কেমন? ঠিক আছে। বাইরে বেরিয়ে হনহনিয়ে হাঁটছিল নবকুমার। গলির মোড়ে আসতেই সেই ছেলেদের একজন ডাকল, এই যে, এত তাড়া কিসের, এদিকে এসো। নবকুমার দেখল ছেলেগুলো অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে। সে কাছে এগোল। বলুন, কোথায় থাকা হয়? এখানে চিতপুরের একটা বাড়িতে। কলকাতায় নতুন? হ্যাঁ। এদের সঙ্গে আলাপ ট্রেনে? হ্যাঁ। ওরা কাল ফিরেছে, তার মানে কাল আলাপ হয়েছে, ব্যাস পরের দিনই লাইন মারতে ছুটে এসেছ এখানে? এসব কি বলছেন? চেনা নেই জানা নেই, ট্রেনে আলাপ হয়েছে, ট্রেনেই শেষ, এখানে কোন ধান্দায় এসেছো, জবাব দাও। দ্বিতীয়জন একটা অশ্লীল শব্দ উচ্চারণ করল। ওরা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল, বাড়িতে আসতে বলেছিল, তাই এসেছি। আমার আর কি উদ্দেশ্য থাকতে পারে? কে আসতে বলেছিল, ছুটকি? না, বড়রা। তার মানে মন্দিরা? বাপন, এ তো বোয়াল মাছ, মায়ের বয়সী মেয়ের সঙ্গে লুডো খেলছে। তা বুলাদি কি বলল? বুলাদি? আচ্ছা, এ শালা দেখছি একদম খরগোশের বাচ্চা, বুলাদির নাম শোনোনি? সবার সঙ্গে বুলাদি। এই কাঁটা দিয়ে কাঁটা তোল। শোনো ভাই, মন্দিরাকে আমরা বুলাদি বলি, শালি দেখা হলেই জ্ঞান দেয়। তোমার সঙ্গে তো অনেকক্ষণ কথা বলল, ছুটকিকে কোথায় নিয়ে গেছে জানো? না। জেনে শুনে মিথ্যা বলল নবকুমার। ছুটকিকে যে রানাঘাটের মামার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, এ কথা না বললে কি ক্ষতি হবে? তার মানে তোমাকেও বিশ্বাস করেনি? সবাই কোথায় জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন দক্ষিণেশ্বরে গেছে। ঢপ, সেই ভোরবেলায় মেয়েটাকে নিয়ে হাওয়া হয়ে গেছে ওরা। এবার আমি যেতে পারি? দাঁড়াও, দেখো, তোমার সঙ্গে আমরা কোনো খারাপ ব্যবহার করিনি, আমি ছুটকিকে লাভ করি। ছুটকি কোথায় আছে তা জানতে তুমি আমাকে হেল্প করো। আমি কি করে জানবো? তুমি কালই ওই বাড়িতে যাবে। বুলাদি খুব ঘোরেল, কিন্তু ওই বুড়ো বুড়ি দুটো একটু সরল, ওদের কাছ থেকে জেনে নিতে পারবে একটু চাপ দিলেই। তোমাকে বলবে, কারণ তুমি পাড়ার ছেলে নাও। ঠিক আছে, আসবো। কবে? কাল অথবা পরশু। গুড। কি যেন নাম তোমার? নবকুমার। তোমার বাড়ি কি উড়িষ্যায়? না না, আমি বাঙালি। যাচ্ছলে।
আমি দুটো নবকুমারকে চিনি, দুজনেরই কটকে বাড়ি। যাও। মাস্টারদা যেখান থেকে ট্রামে তুলে দিয়েছিল সেখানে পৌঁছাতে অনেকটা সময় লাগলো। লাইনের উপর দিয়ে ট্রেনের মতো চলছে, কিন্তু ট্রেনকে সবাই আগে যেতে দেয়, ট্রামকে দেয় না। একটা বড় মোড়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রাম। জানলায় বসে নবকুমার ইলেকট্রিকের আলোয় অবাক হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘোড়ার পিঠে বসে থাকতে দেখল। দেখে খুব ভালো লাগলো। এই সেই কলিকাতা যেখানে একসময় সুভাষচন্দ্র বসু বাস করতেন, রবীন্দ্রনাথ থাকতেন। শেষ পর্যন্ত সে এই শহরে আসতে পেরেছে শুধু মাস্টারদার জন্য। এইসব ভেবে সে যখন পুলকিত হচ্ছিল, তখন একটি মেয়ে আর ছেলে তার সামনের খালি আসনে এসে বসল। মেয়েটার পরনে শার্ট প্যান্ট, চুল ছোট। এরকম সাজে ওর গ্রামের কোনো মেয়েকে দেখা যায় না। হঠাৎ মেয়েটা বলল, এই কি হচ্ছে? এটা ট্রাম। সরি। পাকা কথা এখনো দাওনি? 2-এর নিচে হবে না। 1 করো গুরু। ভাড়মে যাও, আমি নেমে যাচ্ছি। ঠিক আছে 150। ব্যাস, পাকা হয়ে গেল। অসম্ভব, আমি 300-র নিচে কাজ করি না। তুমি ইয়াং বলে 200-এ রাজি হয়েছিলাম, এখন যদি ঢাপলি মারো তাহলে দয়া করে কেটে পড়ো, ফালতু টাইম নষ্ট করো না। বাপস, ঠিক আছে 200 পাবে। তাহলে গিয়ে যদি বিলা করো তাহলে নিজের পায়ে ফিরতে পারবে না। মেয়েটা এবার হাসতে হাসতেই বলল। কান খাড়া করে সংলাপ শুনছিল নবকুমার। সে বুঝতে পারছিল না মেয়েটা ঠিক কি চাইছে। যা চাইছিল তার অর্ধেক নিতে কিছুতেই রাজি হল না। ওরা নিশ্চয়ই প্রেমিক প্রেমিকা। কলিকাতা এত বড় নগর যে পরিচিত মানুষের চোখ এড়িয়ে এরা ঘোরাফেরা করতে পারছে, কিন্তু এত রাত পর্যন্ত বাড়ির বাইরে আছে বলে মেয়েটা একটুও চিন্তিত নয় কেন? ওকে বাড়িতে বকাবকি করে না? মাস্টার তার জায়গাটাকে চিনিয়ে দিয়েছিল একটা পার্ক দেখিয়ে। সেখানে ট্রাম থামা মাত্র নবকুমার নেমে পড়তে পড়তে দেখল ওই ছেলেমেয়েরাও তার পিছনে নেমে এলো। ছেলেটা জিজ্ঞাসা করল, কত দূরে? মেয়েটা এগিয়ে এলো, কাছেই। দুপুরে যে পথে এসেছিল সেই পথে হাঁটছিল নবকুমার। ট্রাম লাইন ছেড়ে বাঁদিকের গলিতে ওদের ঢুকতে দেখে তার মাথা পরিষ্কার হলো। এরা প্রেমিক প্রেমিকা নয়, তাই মেয়েটা বলেছিল, আমি 300 টাকার নিচে কাজ করি না। কথাটা তখন মনে আসেনি, ও এই পাড়ায় থাকে। নেতাজি সুভাষ বসুর মূর্তির কাছে গিয়েছিল খদ্দের জোগাড় করতে। খুব খারাপ লাগছিল নবকুমারের। মেয়েটার খুব টাকার দরকার, এখানে অপেক্ষা করে কি ও খদ্দের পায় না? কিন্তু ট্রামে ছেলেটার সঙ্গে যেভাবে কথা বলছিল তাতে সেরকম কিছু মনে হয়নি। এই সময় সামনের রাস্তায় চিৎকার চেঁচামেচি শুরু হলো। দুপাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো দুধদার করে ভিতরে ঢুকে পড়ল। রাস্তার লোকজন ছুটছে যে যেদিকে পারে। সামনে হাঁটা ছেলেটা হঠাৎ মেয়েটির সঙ্গ ত্যাগ করে নবকুমারের পাশ দিয়ে দৌড়ে পিছনে চলে গেল। নবকুমার বুঝতে পারছিল না এত আতঙ্ক কিসের জন্য, কিন্তু তখনই পুলিশের ভ্যানটা সামনে চলে এলো। 3টে সেপাই একটা লোককে ধরে টানতে টানতে সেই ভ্যানে তুলল। এই লোকটা নিশ্চয়ই কোনো অন্যায় করেছে, কিন্তু ভাবনাটা মনে আসা মাত্র একজন সেপাই খপ করে তার হাত ধরল। এই শালা, আয়, ওঠ। লোকটা তাকে ভ্যানের দিকে টানতে লাগলো। হাত ছাড়াবার চেষ্টা করল নবকুমার। আরে, আমাকে টানছেন কেন? আমি কোনো অন্যায় করিনি। ছাড়ুন, ছাড়ুন হাত। অন্যায় করিনি? সন্ধ্যের পর খানকিপাড়ায় এসে বলে অন্যায় করিনি। ওঠ ভ্যানে। টানা হেঁচড়া যখন চলছে তখন সেই মেয়েটা এগিয়ে এলো পাশের বাড়ির দরজা দিয়ে। ও সীতারামজি, ওকে ছেড়ে দাও, আমার লোক। তোমার লোক? হ্যাঁ গো, আমার দুটো আত্মীয়। ধরো। একটা কিছু বাঁ হাত বদল হওয়া মাত্র সেপাই নবকুমারের হাত ছেড়ে দিয়ে বলল, যা সালা, আজ বেঁচে গেলি।
সঙ্গে সঙ্গে চিলের মতো ছোঁ মেরে মেয়েটা নবকুমারকে নিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ল। সেখানে দাঁড়িয়ে আরও মেয়েরা নাটক দেখছিল। এবার একজন ঠ্যাঠা করে হেসে বলল, কেউ মাছ ধরে ছিপে, কেউ জালে, তুই শালা চিলের মতো ছোঁ মেরে। ততক্ষণে একটা 6 ফুট বাই 7 ফুট ঘরে নবকুমারকে নিয়ে ঢুকে পড়ে মেয়েটি বলল, আর কোনো চিন্তা নেই, এখানে পুলিশ আসবে না। আমি কোনো অন্যায় করিনি, তবু পুলিশ আমাকে ধরলো কেন? না ধরলে ওদের পকেট ভারী হবে কি করে? বসো এখন, আমার নাম রানী, রানী মুখার্জি। মেয়েটা খুব কায়দা করে হাসল। এই ছোট্ট ঘরে তক্তাপোষী বেশি জায়গা দখল করে রেখেছে। নবকুমার বলল, আমি যাই এখন। যাবে মানে? আবার পুলিশের ভ্যানে উঠতে চাও? 1 ঘন্টার মধ্যে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কি নাম তোমার? নবকুমার। বাবা, উত্তম কুমার, অশোক কুমার, দিলীপ কুমার। কুমার এখন পচে গেছে, এখন খান। সলমান খান, আমির খান, শাহরুখ খান। তুমি আজ থেকে আমার নব খান। আমি মুসলমান নই। হেমা, শিল্পীদের কোনো জাত নেই, তেমনি এখানে যারা মধু খেতে আসে তাদের কোনো জাত থাকে না। আমি ওসব করতে আসিনি। ভ্যাট, তোমার জন্য একটা দয়লা হাতছাড়া করলাম ইয়ার্কি মারতে। সেই শ্যামবাজার থেকে ট্রামে তোমাকে দেখেছি, ফলো করে একই স্টপে নামলে, পেছন পেছন আসছিলে। এসব আমি লক্ষ্য করিনি ভেবেছ? সত্যি কথা না, আমি ওই ট্রামে বেলগাছিয়া থেকে বসে এসেছি, আর আমি এখানেই কাল থেকে থাকছি। তুমি এখানে থাকছো? কোন বাড়িতে? শেফালি মায়ের বাড়িতে। শেফালি মা কেউ হয়? না, উনি আমাকে আশ্রয় দিয়েছেন। কোথায় বাড়ি তোমার? গ্রামে, অনেক দূরে। কলিকাতায় এসেছি চাকরির জন্য। কলিকাতা? দাও। কি দেব? দয়লা। সেপাইকে ওটা না দিলে ছাড়তো না তোমাকে। দয়লা মানে কি? হাদা 10টা টাকা। সন্তর্পণে পকেট থেকে 10টা টাকা বের করে মেয়েটার হাতে দিতেই সে মুখ বেঁকালো। উফ, আজ কার মুখ দেখে উঠেছি। শোনো, আমার নাম রানী মুখার্জি না। আজ রানী, কাল কাজল, পরশু ঐশ্বরিয়া হই আমি। চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। নবকুমারকে নিয়ে মেয়েটি বেরোতেই দরজায় দাঁড়ানো একটি মেয়ে খিলখিল করে হাসল। হ্যাঁ, তো তাড়াতাড়ি হয়ে গেল। ঘুরে দাঁড়ালো মেয়েটা। না, কারণ কাক কাকের মাংস খায় না। এখন চারধারে যেন মেলা বসে গেছে। গান বাজছে তারস্বরে, গলি উপচে পড়ছে বিচিত্র পোশাকের সুন্দরীদের ভিড়ে। মাথা নিচু করে মেয়েটার পাশে হাঁটছিল নবকুমার। এফএমে তারস্বরে গান বাজছে। একটা লোক চিৎকার করে বেলফুল বিক্রি করতে চাইছে। তাদের গ্রামের মেলায় গেলে এরকম আওয়াজ শোনা যায়, কিন্তু ওই মেয়েগুলো থাকে না। হাঁটতে হাঁটতে মেয়েটা জিজ্ঞাসা করল, রাস্তা চিনতে পারছো? এখন কিরকম অচেনা লাগছে? আমি যখন বেরিয়েছি তখন একদম ফাঁকা ছিল। চাপ বাবা। একটা মোড় পার হতেই 2টো সেপাই সামনে চলে এলো। একজন বলল, কিরে, আমাদের সামনেই কাস্টমার পাকড়ে ঘরে নিয়ে যাচ্ছিস? 50 টাকা দিতে বল। ও আমার কাস্টমার না। ভ্যাট, উল্টো বল দিলে ভ্যানে তুলে নেব। ওসব দিন চলে গেছে। অন্যায় না দেখলে পুলিশ নাক গলাবে না। তোমাদের বড়বাবু দুর্বারকে কথা দিয়েছে। যাস শালা, এর মধ্যে দুর্বার আসছে কোত্থেকে? একে চেনো? না। চিনলে প্যান্ট হলুদ হয়ে যাবে, চলো। সেপাই 2টোর সামনে দিয়ে নবকুমারকে নিয়ে চলে এসে মেয়েটা বলল, কলকাতায় যে মিনমিন করে তাকে সবাই পায়ের তলায় রাখে, যে গলা তোলে তাকে এড়িয়ে যায়, বুঝলে? এবার চিনতে পারছো তোমার শেফালি মায়ের বাড়ি? বাড়ির দরজায় গোটা 5 মেয়ে সেজেগুজে দাঁড়িয়ে, চিনতে অসুবিধে হলো না। নবকুমার মাথা নাড়তে মেয়েটা বলল, আমি চলি। একটা কথা শোনো, রাত বিরেতে এপাড়ায় একা বেরিও না, শকুনের বাচ্চাগুলো ওঁত পেতে থাকে।
মেয়েটা ফিরে যাওয়ার জন্য ঘুরতেই নবকুমার জিজ্ঞাসা করল, তোমার সত্যিকারের নাম কি? কি দরকার তোমার? নবকুমার জবাব দিতে পারল না, মাটির দিকে তাকালো। মেয়েটা বলল, সত্যিকারের নামটা এখন আর কাউকে বলি না, হয়তো একসময় নিজেই ভুলে যাব। আচ্ছা, তোমাকেই বলে রাখি, 5-5টা মেয়ে হওয়ার পর হাল ছেড়ে দিয়ে বাবা নাম রেখেছিল ইতি, মা ডাকতো ইতু বলে। চললাম। কাদাগোলা ঢেউয়ের মধ্যে রাজহাঁসের মতো সাঁতরে ইতি চোখের আড়ালে চলে গেল। হঠাৎ নবকুমারের মাথায় প্রশ্ন এলো, ইতির আর 4 বোন এখন কোথায়? তাদের সঙ্গে কি ইতির সম্পর্ক আছে? আর মা বাবা, তারা যদি বেঁচে থাকে তাহলে ইতি এখানে কেন থাকবে? এই যে ছেলে, এখানে দাঁড়িয়ে আছো, যে কোনো সময় পুলিশ ভ্যানে তুলবে, চলো ভিতরে চলো। নাকের ডগায় এসে মুক্ত ঝাঁঝিয়ে উঠতেই নবকুমারের হুঁশ ফিরল। সে দেখল মুক্তর এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতে কাগজে মোড়া মাটির ভাঁড়। দরজার সামনে পৌঁছে মুক্ত চেঁচালো, এই সর সর সর, দরজা জুড়ে দোকান দিয়েছে সব, এই ছোড়া পিছন পিছনে এসো। নবকুমার মুক্তকে অনুসরণ করল। ভেতরে চাতাল পেরিয়ে সিঁড়িতে পা রাখতেই রেলিং ধরে দাঁড়ানো মেয়েদের একজন ফুট কাটল। এ যে শিয়ালার মুনিয়ার ছানা। সঙ্গে সঙ্গে হৈ হৈ করে হেসে উঠল মেয়েগুলো। মুক্ত রণমূর্তি ধরল, কে কে, কার এত হিম্মত, কোন মাগি? জিপ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আমি মুক্তমালা, এখানেই কামাচ্ছি, কিন্তু বাবু ধরিনি। হ্যাঁ। কেউ কথা বলল না। মুক্ত মুখ ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখল, তারপর বিড়বিড় করতে করতে ওপরে উঠল। সে যখন চোখের আড়ালে চলে যাচ্ছে তখন আরেকজন বলল, ধরবে কি করে, পোড়া গাছে কোনো পাখি বসে? কথাটা স্পষ্ট শুনতে পেল নবকুমার। সে মুখ নিচু করে মুক্তকে অনুসরণ করে শেফালি মায়ের এলাকায় চলে আসতেই মুক্ত বলল, এখানে একটু দাঁড়াও। পাশের দরজা দিয়ে মুক্ত ভিতরে ঢুকে গেল। নবকুমার ধন্ধে পড়ল। বাড়ির সামনের রাস্তায় এ সময় দাঁড়িয়ে থাকা কি অন্যায় হয়েছে? মুক্তর মুখে সেটা শুনে শেফালি মা যদি রেগে যান তাহলে নিশ্চয়ই এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন তাকে। শেফালি মা বেশ ভালো, কিন্তু ওর মধ্যে একটা কঠিন ব্যাপারও আছে। সে মুখ নিচু করেই মুক্তকে অনুসরণ করে শেফালি মায়ের এলাকায় চলে আসতেই মুক্ত বলল, এখানে একটু দাঁড়াও। পাশের দরজা দিয়ে মুক্ত ভিতরে ঢুকে গেল। নবকুমার ধন্দে পড়ল। বাড়ির সামনের রাস্তায় এ সময় দাঁড়িয়ে থাকা কি অন্যায় হয়েছে? মুক্তর মুখে সেটা শুনে শেফালি মা যদি রেগে যান তাহলে নিশ্চয়ই এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবেন তাকে। শেফালি মা বেশ ভালো, কিন্তু ওর মধ্যে একটা কঠিন ব্যাপারও আছে। এ বাড়ি ছেড়ে তখন যাত্রার গদিতে গিয়ে থাকতে হবে। সে থাকা কেমন হবে কে জানে। এই এসো। মুক্ত পর্দা সরিয়ে ডাকল। শেফালি মায়ের গলা ভেসে এলো, ও কি রকমের ডাকা মুক্ত? কোনো ভদ্র ছেলেকে কেউ এই বলে ডাকে? মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে ওরা, তুমি একে জিজ্ঞাসা করে দেখো। আমি কি অবিশ্বাস করেছি? শেফালি মা বিছানার উপর বাবু হয়ে বসে বললেন। তার সামনে একটি বই খোলা। তাহলে একটা বিহিত করতেই হবে। মুক্তর গলায় জেদ। কে বলেছে কথাটা? ধরতে পারলে তো তখনই টুঁটি চেপে ধরতাম, মুখ দেখে তো বোঝা যায় না, সব কটা মেয়ে হেলে সাপের বাচ্চা। এত সাপ থাকতে হেলে কেন? এই বলে শেফালি মা নবকুমারের দিকে তাকালেন। ও ছেলে, তুমি তো গ্রামের মানুষ, হেলে সাপ দেখেছ? মাথা নেড়ে হ্যাঁ বলল নবকুমার। খুব বিষধর সাপ? না, হেলে সাপের বিষ থাকে না, কামড়ালে একটু ঘা হয়। তবে আর বলছি কি, বিষ নেই তার মেজাজ কি? এই মেয়েগুলো সেই রকম। তা যদি বলো ওদের পাত্তা দিবার দরকার কি?
মুখের সামনে দাঁড়িয়ে তো বলে না। মুক্ত মুখ ঘোরালো। তুমি যদি এই কথা বলো তাহলে তো আর আমার এখানে থাকা চলে না। হ্যাঁ, বুঝতাম কাল নাগিনী ছোবল মারছে, তাও একটা সম্মান ছিল, কিন্তু কেঁচোগুলো ফনা তুললে যদি মুখ বুজে সইতে হয় তাহলে আমার দেশে চলে যাওয়াই ভালো। বেশ তো, আমি কাউকে জোর করে এখানে আটকে রাখিনি। নোংরা জলে হাঁটতে গেলে পায়ে নোংরা লাগবেই, সেটা ভালো জলে ধুয়ে নিলেই তো হয়। কিন্তু যে পায়ে লাগা নোংরা জল যেচে মুখে মাখে, তার এখানে থাকা উচিত নয়। আমি যেচে মুখে মেখেছি? তা নয় তো কি, কে কি বললো আর তিরিং বিরিং নাচ শুরু হয়ে গেল। তার উপরে এই ছেলেটাকে পেছন পেছন সাক্ষী দিতে নিয়ে এলি। ও মা, আমি না নিয়ে এলে তো থানায় ধরে নিয়ে যেত। অবাক হয়ে তাকালেন শেফালি মা। মুদির দোকানে গিয়েছিলাম, জিনিস কিনে ফিরছি, হঠাৎ দেখি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে। চারপাশের দরজায় দরজায় মেয়ে মানুষের ভিড়, দালালগুলো চক্কর মারছে। ভ্যান এলেই খপ করে তুলে নিত, আমি তো ডেকে বাড়িতে ঢোকালাম। তুমি এই সময় রাস্তার বাইরে দাঁড়িয়ে কি করছিলে? বাড়িতে কি করে ঢুকবো বুঝতে পারছিলাম না। কেন? দরজা জুড়ে সবাই দাঁড়িয়েছিল। আজকে রিহার্সাল হয়েছিল? হ্যাঁ। তুমি প্রম্পট করেছো? আগে হ্যাঁ। সেটা শেষ হলো কখন? না, বিকেলেই হয়ে গেছে। মালিক বলেছেন কাল দুপুর থেকে রাত পর্যন্ত হবে। বিকেলে যখন শেষ হয়েই গেল তখন ফেরোনি কেন? সে সময় বাড়ির দরজায় এত ভিড় হয় না। কোথায় ছিলে এতক্ষণ? গদিতেই? না, বাইক পাড়ায় গিয়েছিলাম ট্রামে চড়ে। সে কি, তুমি সেখানে চিনে গেলে? কে থাকে সেখানে? আসার সময় ট্রেনে আলাপ হয়েছিল, আমাকে বারবার যেতে বলেছিল। ভাবলাম কাল থেকে তো আর সময় পাবো না, তাই। তা তারা জিজ্ঞেস করেনি কোথায় উঠেছ? হ্যাঁ বলেছি, যাত্রার গদির কাছেই। তোমার মালিককে কি বলেছো এখানে থাকার কথা? মাস্টারদা বলেছে ওর আপত্তি নেই। বেশি টাকা দেবে? হ্যাঁ। শোনো বাবা, রিহার্সাল শেষ হতে যদি রাত হয় তাহলে ওই পথে আর আসবে না। তুমি গায়ের ছেলে, পুলিশে ধরে নিয়ে গেলে বিপদে পড়বে। তার সঙ্গে 5 টাকার বেশি রাখবে না। কাল যখন বেরোবে তখন মুক্ত তোমাকে খিড়কি পথটা দেখিয়ে দেবে। ওটা সোজা গিয়ে পড়েছে সেন্ট্রাল অ্যাভিনিউতে। ওটা ময়লা ফেলার রাস্তা বলে ভদ্রলোকরা ব্যবহার করে না, তাই পুলিশও ওদিকে মারায় না, বুঝলে? মাথা নাড়ল নবকুমার। বিকেলে কিছু খেয়েছো? মিথ্যে কথা বলতে পারল না নবকুমার। শেফালি মা বললেন, মুক্ত তাড়াতাড়ি নবকুমারকে ভাত দিয়ে দে, খেয়ে শুয়ে পড়ুক। মুক্তও বেরিয়ে যাচ্ছিল। শেফালি মা আবার তাকে ডাকলেন। শোনো মুক্ত, যে মেয়ে তোকে পিনিক দিয়েছে সে কোন ঘরে থাকে তা জানতে পারলে আমাকে বলিস। আমি বেয়াদবি সহ্য করি না। এতক্ষণে মুক্তর মুখ সহজ হলো। মাথা নেড়ে বেরিয়ে গেল সে। নবকুমার বলল, আমি যাই? হ্যাঁ যাও। ঘরে গিয়ে এখন কি করবে? বসে থাকবো। আচ্ছা, তোমার মনে কৌতূহল হচ্ছে না এ পাড়ার মেয়েদের দেখে? কষ্ট হচ্ছে। কেন যে ওরা? দূর্বাস সমিতিতে গিয়ে কেমন লাগলো? খুব ভালো। ওখানে যারা ছিল তাদের সঙ্গে এই দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েদের কোনো মিল নেই। এখানে ওরা পেশার খাতিরে ফষ্টি নষ্টি করে, গান গায়, চেঁচায়। লোক যেমন কলকারখানায় গিয়ে কাজ করে, যাত্রা দলে অভিনয় করে, তেমনই। কিন্তু বাড়ি ফিরে তো অভিনেতা যাত্রার সংলাপ বলে না, তখন তাদের আসল চেহারা দেখা যায়। দূরবারে এলাকার যেসব মেয়েকে দেখেছো সেটা ওদের আসল চেহারা। দরজায় এদের দেখে কখনো ভেবো না এরা খুব আনন্দে আছে। পুলিশ, মাস্তান আর বেশিরভাগ বাড়িওয়ালির দাবি মিটিয়ে শরীর বিক্রি করে ওদের যা থাকে তা এত সামান্য যে ভবিষ্যৎ অন্ধকার হয়েছিল এতকাল। দুর্বার হওয়ার পরে ওরা বাঁচার স্বপ্ন দেখছে। এদের জন্য তুমি কষ্ট পাচ্ছ ঠিক আছে, কিন্তু কখনো এদের ঘেন্না করো না। যাও, হাত মুখ ধুয়ে এই বইটা পড়ো। মুক্ত খাবার দিলে খেয়ে শুয়ে পড়বে। শেফালি মা একটা মলাট দেওয়া বই দিলেন।
ঘরে ঢুকে আলো জ্বেলেই বিছানায় বসল নবকুমার। হঠাৎ গ্রামের কথা মনে এলো। মা বাবা নিশ্চয়ই খুব ভাবছে, কালই একটা চিঠি দিতে হবে। বইটা খুলল সে। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, লেখকের নাম অচিন্ত্যকুমার সেনগুপ্ত। আচমকা ঘুম ভেঙে গেল নবকুমারের। কেউ চিৎকার করে কাঁদছে। মাঝে মাঝে সেটা গোঙানিতে বদলে যাচ্ছে। তারপরেই, ওরে মা রে, ওরে বাবা রে, মরে গেলাম, উফ। বিছানায় উঠে বসল সে। এখন নিশ্চয়ই গভীর রাত। জানলার পাশে এসে সে দেখল সামনের রাস্তাটা শুনশান, আলো নিভে গেছে। কিরকম ঘুম ঘুম ভাব চারপাশ, অথচ কান্নাটা হয়েই চলেছে। এই সময় আরেকটি বয়স্কা গলা কানে এলো। কথাগুলো স্পষ্ট নয়, কিন্তু যে কাঁদছে তাকে ধমকাচ্ছে। নবকুমার বুঝতে পারল কান্নাটাই বাড়ির ভিতর থেকেই ভেসে আসছে। খুব যন্ত্রণা না পেলে কেউ এভাবে কাঁদে না। নবকুমার আর সহ্য করতে পারছিল না। ক্রমাগত কান্না কানে এলে ঘুম হবে না। সে দরজা খুলল। প্যাসেজে আলো জ্বলছে। ধীরে ধীরে শেফালি মায়ের দরজা পেরিয়ে সে শেষ পর্যন্ত সিঁড়ির কাছে চলে এলো। কান্নার শব্দ এবার জোরালো হয়েছে। সে বুঝতে পারল নিচের কোনো ঘর থেকে আওয়াজটা আসছে। এবার বয়স্কার গলা শুনতে পেল। এখন চিৎকার করে পাড়া জানিয়ে কি হবে, দাঁতে দাঁত চাপ। পই পই করে বলি, খদ্দের চাইলেই বিপদ ডেকে আনবি না, শুনিস না কথা, এখন মর। ও মাসি, যন্ত্রণা হচ্ছে গো, চলে যাচ্ছে, আমি কি করব? এখন কিছু করার নেই, সকাল হোক তারপর ডাক্তারের কাছে যাস। তোর কাছে কত টাকা আছে? ডাক্তারকে টাকা দিতে পারবি তো? আমি জানি না, কিছু জানি না। নবকুমার বুঝল তার পিছনেই কেউ এসে দাঁড়িয়েছে। সে মুখ ফেরাতেই মুক্ত বলল, এখানে কি করছ? তোমার তো এখানে আসার কথা নয়। শেফালি মা শুনলে খুব রাগ করবে, যাও ঘরে যাও। নবকুমার বাধ্য হলো ঘরের দিকে ফিরতে। চিৎকার কানে এলো তাই। এসব এখানে প্রায় হয়, চেচে রোগ নেয় মেয়েগুলো। খদ্দের যেই একটু বেশি দিল অমনি নোলা বাড়ল। নিজের যে বিপদ হতে পারে তা ভুলে গেল। কালই শেফালি মাকে বলবো ওটাকে দূর করে দিতে। ওর কি কোনো যাওয়ার জায়গা আছে? না থাক, হাসপাতালে যাক, রাস্তায় মরুক। ওর জন্য রাত্রের ঘুম চলে যাবে আমাদের? মনে হচ্ছে তোমার মনে দয়া জেগেছে। নবকুমার কোনো কথা না বলে ঘরে ঢুকে গেল। একটু পরেই মুক্তর চিৎকার শুনতে পেল। মতির মা, ওকে বল চুপ করতে। শেফালি মায়ের ঘুম ভেঙে গেলে এই রাত্রেই বেরিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে চিৎকারটা নিচুতেই নেমে গেল। ঘুম আসছিল না নবকুমারের। শেফালি মা ঠিকই বলেছেন, এরা কেউ সুখে নেই। যতই ফষ্টি নষ্টি করুক, গান গাক, প্রতিটি দিন এরা শরীরে বিষ নিচ্ছে কয়েকটা টাকার বিনিময়। যারা বিষ দিয়ে যাচ্ছে তারা তো ভদ্রপাড়ায় থাকে। সেখানকার প্রতিবেশীরা জানেই না লোকটার শরীরে বিষ আছে। একে তাড়িয়ে দেওয়ার আগে সেই লোকটাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত। একটু বেলায় ঘুম ভাঙল নবকুমারের। ঘুম ভাঙালো মাস্টারদা। বেশ জোরেই বলল, কাল বিকেলে বেলগাছিয়ায় যাব বলে হাওয়া হয়ে গেলে রাতে ফিরতে পারলে কিনা তার খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না? 24 ঘন্টায় এখানকার জল পেটে পড়ে গেল। শুনলাম রাত হওয়ার পর বাড়ি ফিরেছ। তেমন রাত নয়, এখানে যে সন্ধ্যের পরেই চেহারা বদলে যায় আমি জানতাম না। তাছাড়া তখন যাত্রা দলের দরজা বন্ধ ছিল। দুশ্চিন্তা হয় বুঝলে। তোমার বাবা মা নিশ্চয়ই এতদিনে রতনের কাছ থেকে জেনে গেছে যে তুমি আমার সঙ্গে এসেছ। কিছু হলে তারা আমাকেই ধরবে। বাড়িতে চিঠি দিয়েছ? না। বাহ, চমৎকার। পকেট থেকে একটা পোস্টকার্ড বের করে সামনে রাখলেন মাস্টারদা। এখনই লেখো, যাওয়ার সময় পোস্ট করে দেব। তখনও মুখ ধোয়া হয়নি। মাস্টারদার এগিয়ে ধরা কলম নিয়ে নবকুমার লিখল, শ্রী চরণ কমলেশু বাবা,
আমি ভালোভাবে কলিকাতায় পৌঁছাইছি। মাস্টারদের চেষ্টায় একটি চাকুরিও হইয়াছে। মাহিনা পাইলে টাকা পাঠাইতে পারিব। তুমিও মা আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিও। ইতি সেবক নবকুমার। লিখে জিজ্ঞাসা করল, কি ঠিকানা দেব? যাত্রার গদির ঠিকানা দাও, 108/1/B চিতপুর রোড। চিঠি লিখে বাথরুমে গিয়ে মুখে জল দিল নবকুমার। আর তখনই নিচ থেকে চিৎকার চেঁচামেচি ভেসে এলো। মনে হলো কাল রাতের ঘটনাটা আবার ঘটেছে। নবকুমার মাস্টারদাকে বসতে বলে প্যাসেজ দিয়ে শেফালি মায়ের দরজার সামনে পৌঁছাতে ঘরের ভেতর থেকে মহিলার গলা ভেসে এলো, আমার দরকার নেই অমন ছেলেমেয়ের, সারা রাত কেঁদে কোকিয়ে জাগিয়ে রেখেছে। এখন বলছি যেদিকে ইচ্ছে চলে যাও, কিন্তু হতচ্ছাড়ি যেতে চাইছে না, আপনি একটা বিহিত করুন। শেফালি মায়ের গলা শুনতে পেল নবকুমার। যাওয়ার কোনো জায়গা আছে? ছিল, কিন্তু যে স্বামী হাত ধরে এখানে ঢুকিয়ে দিয়ে মাসে মাসে টাকা নিয়ে যায়, সে তো আবার বিয়ে করেছে। সেই সংসারে সতীন ঢুকতে দেবে ওকে? ওর স্বামীকে ডেকে পাঠাও, এলে নিয়ে যেতে বলো। ও বাবা, সে তো ক্যানিংয়ে, অসুখ হয়েছে শুনলে এদিকে পা বাড়াবেই না। এবার মুক্তর গলা শোনা গেল, কিন্তু আর আমরা রাত জাগতে পারবো না, ওকে হাসপাতালে যেতে বলো। সে তো বলেছি, কিন্তু এই রোগে তো হাসপাতাল জায়গা দেবে না। তাছাড়া ওই রোগী ঘরে থাকলে তো ব্যবসার 12টা বেজে যাবে, অন্য মেয়েরাও আপত্তি করেছে। মেয়েটার বয়স কত? মুক্ত, একবার নবকুমারকে ডাকতো। সে আবার কি করবে? উফ, তোকে যা বললাম তাই কর, আজকাল বড্ড প্রশ্ন করিস। নবকুমার সরল মনে পর্দা সরিয়ে ঘরে ঢুকতেই মুক্তর মুখোমুখি হলো। আরে তুমি এখানে কেন? মাস্টার এসে তো ঘুম ভাঙালো। উনি আমাকে ডাকছিলেন। ডাকছিলেন? তুমি শুনতে পেলে কি করে? ও, দরজার পাশে দাঁড়িয়ে শুনছিলে। দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না। এ তো মিচকে শয়তান। মুক্ত, অন্য কেউ হলে ছটপট নিজের ঘরে চলে যেত, বুঝতেও দিত না ওখানে দাঁড়িয়ে কথা শুনছে। ও সরল বলে চলে এলো। নবকুমার, এদিকে এসো। তোমার সঙ্গে তো কবিতার আলাপ হয়েছে, মহিলা দুর্বার সমিতির সভাপতি। হ্যাঁ। তুমি কবিতার কাছে এদের নিয়ে যাও, পারবে? কখন? সকাল 10:30টায় শুনেছি ওদের কাজ শুরু হয়ে যায়, তখনই যেও। ঠিক আছে, কিন্তু গিয়ে কি বলবো? বলবে আমি তোমাকে পাঠিয়েছি, যে অসুস্থ সে আমার বাড়িতেই থাকে, আর থাকার জায়গা আর নেই, ওর একটা ব্যবস্থা তো করা দরকার। শেফালি মায়ের কথা শেষ হতেই প্রৌঢ়া মহিলা দ্রুত মাথা নাড়লেন। নেবে না, ওরা মেম্বার না হলে কোনো সাহায্য করবে না। মেম্বার হওনি কেন তোমরা? দালালরা ভয় দেখিয়েছিল, দুর্বারের মেম্বার হলে ওরা খদ্দের নিয়ে ঘরে বসাবে না, 5 জনে 5 রকম কথাও বলেছিল। তবু একবার চেষ্টা করে দেখতে দোষ কি? তোমার রিহার্সাল কখন? দুপুর বেলায়। যাও, চান টান করে তৈরি হও, মুক্ত খবর দিলে ঘুরে এসে খেয়ে দিয়ে কাজে যাবে। চা খেয়েছো? না বলতে সংকোচ বোধ করল নবকুমার, অথচ মিথ্যেও বলা যায় না। সে কিছু বলার আগেই মুক্ত বলল, খাবেটা কি করে? ওইটুকু ছেলে যদি ভর দুপুর পর্যন্ত ঘুমায়, তাহলে ঘুমন্ত অবস্থায় ঝিনুকে করে খাইয়ে দিতে হয়। শেফালি মা ছট করে কড়া চোখে মুক্তর দিকে তাকালো। মুক্ত বলল, ঠিক আছে বাবা, ঘাট মানছি, যাও ঘরে যাও, ঘরে যাও, চা পৌঁছে দিচ্ছি। ঘরে যেতেই মাস্টারদা জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, তুমি এবারই সর্বত্র ঘুরে বেড়াও, কেউ কিছু বলে না? আমি এই ঘরে থাকি, আর ডাকলে শেফালি মায়ের ঘর ছাড়া কোথাও যাই না। শেফালি মা ডেকেছিলেন বলে গিয়েছিলাম। ডাকলো কেন? এখানকার একটা মেয়ে খুব অসুস্থ, ওকে দুর্বার সমিতিতে নিয়ে যেতে হবে। সর্বনাশ, তোমাকে দিয়ে এসব করাচ্ছে নাকি? ব্যাড, ভেরি ব্যাড। দুর্বার সমিতি কি তা জানো? এখানে যেসব মেয়ে শরীর বিক্রি করে তাদের এক করে দাবি করছে শ্রমিকদের মর্যাদা দিতে হবে। বোঝো, কারখানায় যারা কাজ করে, মাঠে যারা চাষ করে, তাদের সঙ্গে নিজেদের এক করতে চাইছে।
আসলে কিছু বাইরের লোক এদের ব্যবহার করে ফায়দা তুলতে চাইছে। কে কি করছে জানি না, কিন্তু তাতে যদি এখানকার মানুষের উপকার হয় তার চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? দুর্বারের কাউকে চেনা আছে? না। তাহলে মাস্টারদা, কিছু না দেখে শুনে মন্তব্য করা কি ঠিক? এসব আমার কথা নাকি? 5 জনে যা বলছে তাই বললাম। কিন্তু নব, তোমার তো এখানে থাকা ঠিক হচ্ছে না। কেন? এসব খারাপ মেয়ে ছেলেদের সঙ্গে জড়িয়ে গেলে বদনামের চূড়ান্ত হবে। জড়িয়ে যাচ্ছি কে বলল? গুড, জড়াবে না। জলে সাঁতার কাটবে কিন্তু ডানা ভেজাবে না। তোমার সঙ্গে শেফালি মা কিরকম ব্যবহার করেন? ভালো। তা তো করবেনই। অতি ভদ্রবাড়ির মেয়ে। যাত্রায় নেমেছিলেন যখন, তখন অভিনয়ের নেশা ধরেছিল। চরিত্র ছিল হীরের মতো। ওই প্রেমে পড়েই তো সর্বনাশ হলো। বয়সকালেই বাড়ির বাড়িওয়ালি হয়েছেন বটে, কিন্তু উনি গোবরে পদ্মফুল। তা ভাই, তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? মাস্টারদা মুখ খোলার আগেই মুক্ত এলো একটা থালায় চায়ের কাপ আর একটি টিফিন কেক নিয়ে। এসেই চাচালো, ও মা, তুমি এখনো চান না করে গপ্প মারছো? শেফালি মা কি বলেছে খেয়াল নেই? যাচ্ছি। ফিরে এলে এটা তো জল হয়ে যাবে। আমি আবার গরম করে দিতে পারবো না বাপু। কোথায় ভাবলাম চান সেরে চা জল খাবার খাবে, এগুলো গিলেই চান করতে যাও। মাস্টারদা চিৎকার করে বললে, দেখলে কি অপমান? আমি আর কোনোদিনও এবারের জলস্পর্শ করব না। নবকুমার খানিকটা চা প্লেটে ঢেলে কেক 8 টুকরো করে নিজের জন্য নিয়ে বলল, ওর ওপর রাগ করবেন না, ও ওই রকম। যা বলছিলেন তা বলুন। মাস্টারদা হাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি এর মধ্যেই বুঝে গেছো কে কি রকম? এই মুক্তোর ভয়ে সবাই কাটা হয়ে থাকে, আর তুমি বলছো ওই রকম? আমার মনে হয় যারা মুখে কড়া কড়া কথা বলে তাদের মন নরম হয়। শোনো নবকুমার, এটা তোমার গ্রাম নয়, এই নগর ভয়ঙ্কর জায়গা। মন দুর্বল হলে তোমাকে চিবিয়ে খাবে। এই যে ঘর, এই ঘরটা ভাড়া নিতে গেলে ভদ্রপাড়ায় 3-4 হাজার টাকা চাইবে। শেফালি মা তার থাকার এলাকার জন্য মেয়েকে ঢোকাবেন না বলে খালি রেখেছেন। তোমায় থাকতে দিয়েছেন, কিন্তু দেখবে ঠিক তোমাকে দিয়ে নিজের কাজ করিয়ে নেবেন। চা শেষ করে উঠল নবকুমার। যে কথাটা বলছিলাম, তোমাকে একটা কাজ করে দিতে হবে। মাস্টারদার গলায় এবার অনুরোধের সুর। নবকুমার তাকালো, কিছু জিজ্ঞাসা করল না। আমাদের মালিক চাইছেন শেফালি মা আবার অভিনয় করুন। একটা দারুণ নাটক তার ধরা আছে, কিন্তু উপযুক্ত অভিনেত্রী না পাওয়ায় উনি নামাতে চাইছেন না। কিন্তু শেফালি মা যদি রাজি হন, তাহলে ওর সম্মান দক্ষিণা নিয়ে কোনো কার্পণ্য করবেন না। এর আগে অনেকবার প্রস্তাব দিয়েছেন লোক মারফত, কিন্তু শেফালি মা সেসব কানে তোলেননি। তোমাকে উনি পছন্দ করেন। তুমি যদি ওর মতো বদলাতে পারো, তাহলে আমাদের দুজনের মাইনে বাড়িয়ে দেবেন মালিক। তোমাকে রাজি করাতেই হবে নবকুমার। আমার কথা উনি শুনবেন কেন? শুনতেও তো পারে। চেষ্টা করে দেখো না ভাই। যদি রাজি করাতে পারো, তাহলে আমরা মালিকের কাছের লোক হয়ে যাব। বুঝতে পারছো? উনি এই বয়সে কি পারবেন? কি এমন বয়স? ওর চেয়ে অনেক বেশি বয়সের অভিনেতা অভিনেত্রী এখনো অভিনয় করে যাচ্ছেন। আরে অসুখ বিসুখ তো নেই। আমি জানি না। আমি ওকে যখনই দেখেছি তখনই উনি বিছানায় বসে আছেন, হাঁটাচলা করতেও দেখিনি। ওই শুয়ে বসে থাকলে গাঁটে গাঁটে বাত হয়ে যাবে। এসব বলে বোঝাও। বলবে বাংলার দর্শকরা ওকে চাইছে। যদি রেগে যান? চান্স নিয়ে দেখো না। আমি এখন চলি। দুপুরে গদিতে যাওয়ার আগে কথা বলে নিও। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের 3য় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।